আপনি কি মনে করেন ডক্টর ইউনূস যেটা করেছেন, উনি ফিরে এসে গণঅভ্যুত্থানটা করেছে কে? জনগণ। ডক্টর ইউনূস কি এসে কোনো জনগণের সঙ্গে কথা বলেছে? তুমি তো জনগণের সঙ্গে কথা বলে নাই। উনি এসে কথা বলেছেন কার সঙ্গে? উনি এসে কথা বলেছেন বিএনপির সঙ্গে। উনি এসে কথা বলেছেন এনসিপি। এনসিপি তখনও পর্যন্ত একটা রাজনৈতিক দল না। তাহলে কোন বৈধ নীতির ভিত্তিতে তিনি এনসিপির সঙ্গে কথা বলেছেন? এনসিপি তখন তো রাজনৈতিক দলই না। আচ্ছা, তারপরে আপনি করেছেন জামাতের সঙ্গে। জামাতের তো কোনো নিবন্ধন নেই। তাহলে আপনি এই যে তিনি যে প্রক্রিয়া শুরু করেছেন জনগণকে বাদ দিয়ে গণঅভ্যুত্থানের পরে, এই তিনজনের সঙ্গে প্রধানত তিনি কথা বলেছেন। তো কথা বলতে তখন তো আমি এগুলো বলেছি বারবারই আমার পুরনো দেখবেন আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কথা প্রশ্নটা তুলেছি। আমি বলেছি এইটা তো ভুল, আপনি তো জনগণের কাছে যাবেন, আপনি যে গণঅভ্যুত্থান করেছেন এই জনগণ। ফলে উনি কি কোনো জনগণের কাছে গেছে? আপনি দেখছেন উনি কোনো জেলায় গিয়ে জনগণকে বলছে যে তোমরা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, এবার বলো আমি কি ধরনের বাংলাদেশ বানাবো? উনি তো বলেন নাই। ফলে উনি তো এখানে এসছেই মূলত যে এজেন্ডা নিয়ে, সেই এজেন্ডা তিনি পূরণ করে দিয়ে তিনি চলে গেছেন, শেষ, একটা ফেজ ফিনিশ। ফরহাদ ভাই, আমি আপনি 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছেন। আপনি 8 তারিখেই বলেছেন, আমার একদম স্পষ্ট মনে আছে, 8 তারিখ থেকেই আপনি বলতে শুরু করছেন যে এই গণ অভ্যুত্থান মানে যেই কারণে হয়েছিল সেই কারণ আর সফলতার মুখ দেখবে না, এবং এইটা আসলে একদম একদম। তো আমরা ফরহাদ ভাই, আপনি ঠিক বলেছেন। এই প্রসঙ্গের মধ্যে যদি আমি এটা শেষ প্রশ্ন করি, যে আপনি কি মনে করেন যে সত্যি সত্যি 5 তারিখে যে গণ অভ্যুত্থান করা হয়েছিল, এত লোকগুলি মারা গেল, এইটা 8 তারিখে যে চেহারাটা পাইলো, এর ফলে যদি এইটা ব্যর্থ হয় বা গণ অভ্যুত্থানের উদ্দেশ্য সফল না হয়, এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা যাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসই এটা করেছেন? মানে ইতিহাসে কি উনাকেই এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার? আমরা ব্যক্তির কথা, ব্যক্তি ইম্পর্টেন্ট না এখানে। ডক্টর ইউনূসের মাধ্যমে আপনি যখনই পুরনো রাষ্ট্রটা টিকিয়ে রেখেছেন, মানে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, তার সংবিধান থেকে শুরু করে তার আমলাতন্ত্র থেকে শুরু করে তার নীতি, তার সমস্ত কিছু আপনি টিকিয়ে রেখেছেন, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস তার জন্য সিঙ্গুলারলি দায়ী হবে। এটা তো এই ইতিহাসে তাকে জবাবদিহি করতেই হবে। এবং তিনি আপনি কি মনে করেন যে এটা সম্পর্কিত, যে এর পরপরই ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া মাহফুজ আলম সাহেবকে মেটিকুলাস ডিজাইনার, সবগুলি কি সম্পর্কিত নাকি মানে সব অবশ্যই সম্পর্কিত? এমনকি সেদিক থেকে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবো না, কারণ আপনি যে গিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন, ডেমোক্রেটিক পার্টি, আপনি যে রিপাবলিকান থেকে আপনি অ্যান্টাগনাইজ করে দিয়েছেন। ইভেন কৌশলগতভাবে ডক্টর ইউনূস ভুল করেছেন। আমাদের দরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমাদের পক্ষে রাখা, এটা না করে তিনি একটা দলীয় জায়গায় গেছেন। এটা হলো ডেমোক্রেটিক যে পার্টি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের তো এখন সবচেয়ে বড় লড়াইয়ের জায়গা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানের মধ্যে আপনার বিরাট ধরনের আপনার মত পার্থক্য। মার্কিন জনগণের মধ্যে যে ডেমোক্রেটিক অংশ রিপ্রেজেন্ট করে, আপনি তো তাদেরকে রিপ্রেজেন্ট করেন না, কারণ তাকে তো ক্লিন্টন রিপ্রেজেন্ট করে না। ফলে আপনি তো এটা আমাকে বুঝালে যে চলবে না। আমি তো আপনার এই একটা ভাত টিপলে বুঝি আগামী দিনে কি হচ্ছে। ফলে আপনি যেদিনই ক্লিন্টন ফাউন্ডেশনে গেছেন আমি বুঝে গেছি তার রাজনীতিটা কি। ফলে আমি মনে করি তার জন্য তাকে বারবার, শুনুন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারেন, আমি তাকে সঠিক পথে আনবার জন্য কাকুতি মিনতি করেছে। আমার প্রত্যেকটা ফেসবুকে দেখবেন আমি বারবার বলেছি তাকে আমরা প্রত্যেকটা পদে পদে সেনাবাহিনীর চাপ থেকে তাকে আমি রক্ষা করেছি। আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ সেনাবাহিনীকে তিনি অ্যান্টাগনাইজ করেছেন। আমি সেটাও আমরা চেষ্টা করেছি যেন কাজটা করতে চাই। আমার কি স্লোগান ছিল, আমি বলছি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার নাই চাই না। আমি দেখেন বারবার 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 বলেছি। আমি এখন ডক্টর ইউনূসকে এখন পাবলিকলি জিজ্ঞাসা করবো, তারা কি একবারও তার ইচ্ছা হয় নাই যে আমি কি বলতেছি আমার কথাটা তিনি একবার ডেকে আমার কথা শুনতে? আমি কি জনগণ নই? তিনি কি মাহফুজের কাছে শুনেন নাই যে পুরো গণ অভ্যুত্থানের পেছনে তত্ত্বগত হোক কে ছেলেরা হোক যাদের সঙ্গে আমি কোনো না কোনো ভাবে যুক্ত, উনি আমার সঙ্গে কোনো কথা বলেছেন? উনি তো কারোর সঙ্গে কথা বলেন না। আমরা কিচ্ছু না বাংলাদেশ। উনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আলী রিয়াজ দেখেন, আলী রিয়াজ ফাইন, আমার বন্ধু, আমি পছন্দ করি ওকে, ও তো মার্কিন নাগরিক। তো আপনি একটা মার্কিন নাগরিককে বসিয়ে দিলেন আপনি আমার সংবিধান সংশোধন করার জন্য। ও তো মার্কিন নাগরিক, ও তো শপথ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সে নিতেই পারে। তাকে আপনি কনসালটেন্ট আকারে রাখেন, আপনি জনগণের উপরে তাকে বসিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় অপমান কি হতে পারে গণঅভ্যুত্থানকে? আপনি বুঝিয়ে পারেন। ফলে ডক্টর ইউনূসকে অবশ্যই এটা জবাবদিহি করতে হবে। আপনি এটা আর আওয়ামী লীগের ওই ষড়যন্ত্র, এটা এক জিনিস না।
আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলা আমরা করেছি, শেখ হাসিনার সঙ্গে, আজকে ইন্ডিয়ার সঙ্গে কি শুভেন্দু অধিকারী বলুন, কি মোদির সঙ্গে আমরা লড়াই করতে পারবো? ওইসব কথা বলে আমার লাভ নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগ যদি এসে থাকে, আসবার জন্য ডক্টর ইউনূস দায়ী, মাহফুজরা দায়ী। তারাই যেই পরিমাণ আপনার আমাদের সংস্কার দরকার ছিল, এমনকি সেনাবাহিনী যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে দেশপ্রেমিক জেনারেল যারা ছিলেন, তারা তো ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এখন আপনি কথা হচ্ছে, আপনি তো সেটা কি, ব্যক্তি তো ইম্পর্টেন্ট। আপনি তো গণ অভ্যুত্থানের পরে এসে আপনার প্রথম কাজ দরকার ছিল একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। ফরহাদ ভাই, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। একটা দর্শকের একটু প্রশ্ন যদি আপনি একটু এক লাইনে জবাব দেন। জনাব আতিক উনার নাম, উনি আপনাকে দার্শনিক সম্বোধন করে বলেছেন যে প্রশ্ন করতে, যদি ইউনূস সাহেব বিশেষ এজেন্ডা পালন করে থাকেন তাহলে আপনার স্ত্রী কেন সেই সরকারে ছিলেন, আপনার কি নিষেধ করা উচিত ছিল না? আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, এটা অনেকবার উনি প্রশ্ন করেছেন। খুব ভালো। আমার স্ত্রীকে এবং মাহফুজকে এবং নাহিদকে এবং আসিফকে আমি যে সরকারে থাকতে বলেছি, এটা হলো কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। ফলে আপনি ওখানে আমার স্ত্রী না গেলে কি এমন পরিবর্তন হতো ওখানে? আপনি তো ওই লড়াই থাকার কারণে অন্তত কিছু কিছু মন্ত্রণালয়ের যে তথ্য আপনাকে আমি এখন বলতে পারছি, আমি এখন বাংলাদেশে অন্তত অন্য কিছু হোক বা না হোক, মৎস্য এবং প্রাণী সম্পদকে কি করে পুনর্গঠন করতে হয় তার তো সম্পূর্ণ একটা চিত্র ছবি আমার মধ্যে আছে। আমাকে তো বাংলাদেশ গঠন করতে হবে। ফলে যারা কোনো কাজ করে না তারা এইসব অলস প্রশ্নগুলো করে, যার কোনো যুক্তি নেই। এটা তো লড়াইয়ের অংশ। লড়াই কিছু কৌশল থাকবে, কিছু নীতি থাকবে। নীতির প্রশ্নটা আমার স্ত্রী যখন ছিল তখন আমি যা বলছি আমি এখনো তাই বলছি, নতুন তো কিছু বলছি না। ফলে তিনি তার লড়াই চালিয়ে গেছেন, তিনি তার কাজ করেছেন। তিনি যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভুল করে থাকেন বা তিনি তার মন্ত্রণালয়টির মধ্যে পরিচালনা করতে না পারেন, এটা আমাকে বলেন, এটা অবশ্যই তার সমালোচনা আমরা করব। নাহিদকে বারবার বলেছি মন্ত্রণালয় ঠিক মতো চালাতে। কেন বলেছি? নাহিদ শুনবেন নিশ্চয় আমার এই কথা। আমি বলেছি যে তোমরা যদি মন্ত্রণালয় ঠিক মতো না চালাও তাহলে আগামী দিনে আমি কোনো তরুণকে আজকে মন্ত্রিত্বের পদে নিতে পারবো না তোমাদের বয়সে। আমি তোমরা গেছো, এত বড় সুযোগ পেয়েছো, এত বড় ঐতিহাসিক সুযোগ কেউ পায় না, কিন্তু তারা কেউই মন্ত্রণালয় ঠিক মতো পরিচালনা করে নাই। এটা আমি তো এখন পাবলিকলি অভিযোগটা তুললাম। আসিফ কোনো পরিচালনা করে না এবং তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ এসছে। এগুলো তো আমরা শুনতে চাইনি। আমরা যে তারা মন্ত্রণালয় চালিয়ে তারা দেখাক যে তারা একটা মন্ত্রণালয় চালাতে সমর্থ। মাহফুজ চালায় না। মাহফুজ তার বন্ধুদেরকে যে কাজগুলো করবার তার কোনো কাজই সে করে না। সে সমস্ত গণমাধ্যমগুলো যাদেরকে দিয়েছে এই তার সময় সবগুলো আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের। তা আজকে আওয়ামী লীগ আসবার কথা সে বলতেছে কিসের বই, কোন মুখে? সে তো দাঁড়িয়ে এগুলো করে। তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো ওই দায়িত্বে ছিল। তুমি পত্রিকা বের করো, তুমি যারা সত্যিকারের গণভোটের সঙ্গে যুক্ত এদেরকে সাপোর্ট করো। আর তো কিছু নেই, সব কিছুই করেনি। আপনি যতগুলো এখন দেখতেছেন এই আওয়ামী লীগরা অ্যাক্টিভ হয়েছে, ওটা তো তার আমলি হয়েছে। তো আপনি এই যে সে এখন এসে বড় বড় বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ এসে যাচ্ছে, ওটা তো ওর জন্য হয়েছে। আপনি যদি এখন নিরপেক্ষ হন তাহলে বোধহয় আপনি হাসিনার লোক। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আপনি আমারে সাপোর্ট করছেন না, কেমন নিরপেক্ষ লোক আপনি? আপনি যদি নিরপেক্ষ হন তাহলে তো ইউনূসের অপশাসনকে আপনার সাপোর্ট করতে হবে। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে বর্তমান সরকার যে চালাচ্ছে তাদেরকে সমর্থন করতে হবে। আনিস ভাই, নিরপেক্ষতার মধ্যে তো একটা কনসিস্টেন্সি লাগবে। আপনি যদি এখন যে অপশাসনের কথা বলে আপনি তার বিরোধিতা করতেছেন, সিমিলার অপশাসনের সময় আপনি আগে পরে বিরোধিতা করছেন কিনা সেটাও তো একটা দেখার জিনিস, তাই না? অবশ্যই সেই ট্র্যাক দেখতে হবে, সেটাও দেখেন যে এই লোক এর আগের আমলে শেখ হাসিনার কোনো সমালোচনা করেছে কিনা। তো যদি দেখে যে না, শেখ হাসিনার সমালোচনা করে নাই, শুধুমাত্র ইউনূসের করছে, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি সমালোচনা করার অর্থ যদি এই বুঝেন, ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে মনে করেন সাংবাদিক, যে আমি রাস্তায় নেমে শেখ হাসিনা বিরোধী স্লোগান দেব, সেটা হচ্ছে বিরোধিতা। এবং আমার লেখালেখি কোনো বিরোধিতা না, আমার বলার কোনো বিরোধিতা না। এবং আপনার জন্যই শুধু স্বৈর শাসন ছিল, আপনার জন্যই শুধু শেখ হাসিনা একটা আতঙ্ক ছিল, আমার জন্য ছিল না। সো আমার টেকনিক্যালি আমাকে এগোতে হয় নাই, তা তো না। সবার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। এখন আপনি নিরপেক্ষতা ধরবেন কি দিক দিয়ে? যে সে আদৌ মৌলিক বিষয়গুলো নিয়ে আপত্তি করেছে কিনা, ভুয়া ইলেকশন নিয়ে আপত্তি করেছে কিনা, অপশাসন নিয়ে আপত্তি করেছে কিনা, এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলকে যে নির্যাতন,
বিরোধী পক্ষকে নির্যাতন, বিরোধী মতকে নির্যাতন, সেই ব্যাপারে তার মুখ খুলেছে এগুলা। দেখেন সেই হিস্ট্রি দেখেন, তাহলে আপনি দেখেন যে পেয়ে যাবেন। এখন আমি মনে করি যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেও এরকম হবে যে সে নিরপেক্ষ ছিল কিনা সেটা আগের হিস্ট্রি দেখে এবার দেখে দাও। কিন্তু খালেদ সেই লোক পাওয়া খুব কঠিন। আপনি যতই বলেন 10 জন লোক আগামীতে নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন করতে পারবে না, যে কোনো কেয়ারটেকার সরকার আসুক সে পারবে না। এটা তার জন্য প্রথম হিমশিম খেতে হবে 10 জন ব্যক্তি নির্বাচন করা। আনিস ভাই, আমার একটা হাইপোথিসিস আছে, সেই হাইপোথিসিস আমি দিছিলাম হচ্ছে 2023 সালে। আমার হাইপোথিসিস হচ্ছে বাংলাদেশের মানুষ নিরপেক্ষতার মধ্যে থেকে বাছাই করে আমি হয়তো পাইলাম না, কিন্তু শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী পদ থেকে সইরা গিয়া অন্য যে কোনো লোককে প্রধানমন্ত্রী পদে বসায়া ইলেকশন করে তাইলে এর চেয়ে ভালো ইলেকশন হবে এবং শেখ হাসিনা হাইরা যাবে। এটা আমার কাছে মনে হইতো যে শেখ হাসিনা নিজেও এটা জানতো। আমরা যদি প্রধান নির্বাহী পদে পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ বর্তমান ক্ষেত্রে জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর পদে বৈশা ইলেকশন করতে না পারে, তাইলে এত বড় ম্যানিপুলেশন করা সম্ভব হবে না, যেটা 14, 18, 24-এ সম্ভব হয়েছে। এখন এই জন্য এটা মন্দের ভালো নিয়ম কিনা, কারণ শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো যে উনি জাস্ট চেয়ার থেকে সরলে, আপনি জানেন, আনিস ভাই, মঞ্জু ভাই তো আরো বেশি করে জানে, কারণ মঞ্জু ভাই সিস্টেমগুলির মধ্যে থাকে। একটা প্রস্তাব বোধহয় বিএনপি থেকে এরকমও গেছিল যে আপনারা সিনিয়র কাউকে, সংসদ সদস্য দলীয় কাউরে, যেমন তোফায়েল আহমেদ, যেমন আমু সাহেব, যেমন রাজ্জাক সাহেব, কাউরে একটা বসা একটা ইলেকশন দেন। শেখ হাসিনা ওইটাতেও রাজি হন নাই। প্রেসিডেন্টে দিয়ে ইলেকশন দেন, সেইটাতেও রাজি হন নাই। তো সেই ক্ষেত্রে চেয়ারটা পরিবর্তন হওয়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিনা আনিস ভাই, আপনি কি মনে করেন? যে না, আমি আপনার সাথে একমত এই ব্যাপারে। এবং শেখ হাসিনা যে ফর্মুলা দিয়েছিলেন, উনি থাকবেন আর মন্ত্রিসভায় বিরোধী দল থেকে আনবেন, রাইট, এটারও কোনো পরীক্ষা হয় না। এটাও যদি পরীক্ষা হতো তাহলে আমরা দেখতে পেতাম যে বাংলাদেশে একটা সিস্টেম কাজ করে। বাংলাদেশে এখন এমন এক অবস্থার মধ্যে আছে, আমরা কোন সিস্টেমটা যে কাজ করবে সেটা নিয়ে বিশ্ব ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এখন যেহেতু নাই, তাহলে আমরা সহ্য করতে হবে, অপেক্ষা করতে হবে। এবং এখন যেহেতু কোনো বিরোধী দল নাই যে এটা বিরোধিতা করবে, তো যে সিস্টেম আছে সেই সিস্টেমই তো থাকবে, কারণ এটা আদালত। আপনার আরেকটু সাহায্য চাই। আপনার ধন্যবাদ, আপনি এই কথাটা মনে করাই দিয়েছেন যে শেখ হাসিনা বলছেন যে উনি সরকার প্রধান থাকেন, অন্য বিরোধী দল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী অনেক কিছুই উনি এটা বলছেন। কিন্তু সেইটার পাল্টা হিসাবে আমি বলতে চাই যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা প্রধান নির্বাহী না থাইকা এটা তো অন্য সংসদ সদস্য, যেমন খালেদা জিয়াও প্রধানমন্ত্রী থাকতে পারতেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো আওয়ামী লীগ থেকে, তাইলে এইটা একটা সিস্টেম হতো। কিন্তু আমি মনে করি চেয়ার, দ্য মেইন চেয়ার, উনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কিছুই পাল্টাইতো না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাইকা যদি কথার কথা শেখ রেহানাও প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান উপদেষ্টা থাকতেন, তাইলেও অনেক কিছু পাল্টাইতো। এটা হচ্ছে আমার হাইপোথিসিস। আপনি এটা নিয়ে যদি আরেকটু ইলাবোরেট করতেন যে প্রধান ব্যক্তিটাই বাংলাদেশে ম্যাটার করে কিনা আসলে। কারণ না, প্রধান ব্যক্তিটা তো ম্যাটার করে, আমি তো বলছি প্রধান ব্যক্তি ম্যাটার করছে, কারণ প্রধান ব্যক্তির জন্যই তো আপত্তি। যে অন্যান্য ব্যক্তিগুলোতে যেতেও আমার মনে হয় বিএনপি তখন আপত্তি ছিল না, বিএনপি নিতে পারতো। বিএনপি যেহেতু প্রধান ব্যক্তি থেকে যাচ্ছেন সেই জন্য এটাতে আপত্তি করলেন। বাট একটা জিনিস আমার বলতে হয় যে আমরা আসলে এক্সপেরিমেন্টের সুযোগই পাই নাই। ওই সময় যদি একটা হতো তাহলে একটা দাঁড়াতো যে এটা কি হয় কিনা। কিন্তু যেটা দেখা গেল, একদলীয় একটা ইলেকশন হলো এবং 151 জন হওয়ার আগে, মানে নির্বাচিত হয়ে গেল আগেই, ইলেকশনের আগেই। তারপরে এর পরবর্তী যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা সর্বদলীয় ঐক্যের, আবার মানে রাজনৈতিক সরকারের অধীনে আমরা আরেকটা নির্বাচন করলাম 2018 সালে। সেখানে দেখা গেল যে বিরোধী দল চরম ভাবে প্রতারিত হলো, তাদেরকে নিয়ে এসে আসলে এমন একটা নির্বাচন করলো যেটা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ইলেকশন আমি মনে করি ওইটা। কারণ বিরোধী দলকে 7টা আসন সম্ভবত দিয়েছিল, আর সবগুলো নিজেরা রাতে আসন দখল করলো। ইভেন 24-এ যে ইলেকশনটা হলো এটাও অনেকটা গ্রহণযোগ্যতা ছিল, যে অন্তত নিজেদের মধ্যে হলো কন্টেস্ট হয়েছে, কে জিতবে না জিতবে, এখানে একটা ইয়ে ছিল যে নির্দিষ্ট করে দেওয়া হয় না। কিন্তু 18 যে ইলেকশন, এটা তো কোনো মানে এর থেকে নিকৃষ্ট ইলেকশন আমার মনে হয় বাংলাদেশ খুব কম করেছে। তো এই ধূম্রজালটা এখন আপনার কথাই আবার আসতেছি যে আমরা আসলে সরকার প্রধান পরিবর্তন করে, মানে সরকারের অধীনেই, যে সরকার আছে সেই সরকারের অধীনেই একটা নির্বাচন করা যায় কিনা সেটার দিকেও আমরা খেয়াল রাখতে পারি।